প্রথম আমি একটা বিষয় বলতে চাই, যেটা আমরা কয়েক বছর ধরে বেশ কয়েক বছরে এই কথাটা তোলা হয়েছিল। আগের সরকার কোনো কর্ণপাত করে নাই, এই সরকার এখন পর্যন্ত কিছু বলে নাই। সেটা হচ্ছে অর্থ বছর পরিবর্তন করা। মানে অর্থ বছর যে এখন আমরা বহু বছর থেকে জানি জুলাই থেকে জুন, এটা ব্রিটিশ আমলে হয়েছিল জুলাই জুন, সেই হিসাবে আছে এখন পর্যন্ত সারা পৃথিবীতে। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এরকম আরো কয়েকটা দেশ মাত্র জুলাই জুন ব্যবহার করে। বাকি সকলেই তাদের নিজ দেশের পরিস্থিতি কিংবা নিজ দেশের প্রয়োজন বা আবহাওয়া সমস্ত কিছু মিলে তারা এটা করে। তো সেই হিসেবে কোথাও কোথাও জানুয়ারি ডিসেম্বর, কোথাও কোথাও এপ্রিল মার্চ, কোথাও কোথাও মার্চ ফেব্রুয়ারি এরকম আছে। তো বাংলাদেশের দুইটা হইতে পারে, একটা হইতে পারে যে বাংলা বছর এপ্রিল থেকে 14 এপ্রিল যদি ধরি আমরা, বাংলা বছর বৈশাখ থেকে চৈত্র। আরেকটা হতে পারে জানুয়ারি থেকে ডিসেম্বর। জুলাই জুনের সমস্যাটা হচ্ছে যে বছর শেষ যখন হয় তখন প্রচুর বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি থাকে, তাতে দুর্নীতি করার একটা সুযোগ সৃষ্টি হয়, অর্থের অপচয় হয় এবং কাজগুলো ঠিক মতো শেষ করা যায় না। তো সেই কারণে মনে হয় এটা একটা কারণ হতে পারে যে পরিবর্তন যে হচ্ছে না। এটা যদি মার্চে শেষ হয় অর্থ বছর, তাহলে এই জটিলতাটা থাকবে না। তো সুতরাং এটা আমরা একটা আমাদের বক্তব্য হিসেবে আনতে পারি যে অর্থ বছর পরিবর্তন করতে হবে, জানুয়ারি ডিসেম্বর অথবা 14 এপ্রিল থেকে শুরু করে 13 এপ্রিল পর্যন্ত। তো এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার কি কাজ করতে পারতো। সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু পরিবর্তনের গতিপথ তৈরি করা। এই সরকার অস্থায়ী সরকার, এই সরকারের স্থায়ী কোনো ম্যান্ডেট নাই কিংবা এই সরকার দীর্ঘদিন থাকবে না, সুতরাং তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব না। কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট হয়েছে, সংস্কারের কিছু প্রত্যাশা আছে এবং কিছু করণীয় আছে যেগুলি সরকার খুব সহজেই করতে পারে। মানে তারা যে সংস্কার করতে চায় জনগণের স্বার্থে, সংস্কার তো সব সংস্কার সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে নাও হতে পারে। তো সংস্কার জনগণের স্বার্থে সংস্কার করতে চায়, তার কিছু নমুনা কিংবা দৃষ্টান্ত কিংবা কিছু সূচনা তারা করতে পারে। যেমন শিক্ষা চিকিৎসা খাত। শিক্ষা চিকিৎসা খাতে বরাদ্দের কথা আপনারা শুনেছেন, সমস্যার কথা শুনেছেন এবং পরিস্থিতির কথা জেনেছেন। শিক্ষা চিকিৎসায় বরাদ্দ বৃদ্ধি, এটা হচ্ছে খুবই একটা প্রাথমিক এবং বহু বছরের দাবি এবং সারা পৃথিবীতে মধ্যে বাংলাদেশ হচ্ছে সবার নিচে শিক্ষা এবং চিকিৎসা খাতে যে বরাদ্দ, এটা হওয়ার কথা 5 থেকে 6 ভাগ, সেখানে আছে আমাদের 1 থেকে 2 ভাগ। এটা তার মানে হচ্ছে যে যদি যথাযথ দায়িত্ব পালন করা হয় তাহলে শিক্ষা চিকিৎসা খাতে বরাদ্দটা কয়েক গুণ বাড়বে। সেইটা সূচনাটা হওয়া উচিত এই বছরে। এটা হলো 1 নাম্বার, পরিমাণগত বৃদ্ধি। আবার আরেকটা দিক হচ্ছে গুণগত, মানে শিক্ষা এবং চিকিৎসা খাতে ইতিমধ্যে যে ব্যয়গুলো হয় সেগুলোর মধ্যে প্রচুর দুর্নীতি আছে, অপচয় আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, অপ্রয়োজনীয় বরাদ্দ আছে, অপ্রয়োজনীয় বিদেশ সফর আছে, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ আছে। এগুলির থেকে তো এটাকে উন্মুক্ত করতে হবে। সেটা করতে গেলে তো স্বচ্ছতা আনতে হবে। সেটা করতে গেলে মাহাতার যেটা প্রথমে বলেছেন যে প্রত্যেকটা বাজেট এবং এশিয়া অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যা যা আছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, তার বরাদ্দটা বিস্তারিত ওয়েবসাইটে থাকতে হবে এবং মানুষজন দেখবে যেগুলি আসলে কোনটা প্রয়োজন। যেমন একটা উদাহরণ দেই যে শিক্ষা খাতে বরাদ্দ, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প হিসেবে হঠাৎ করে হাজির হলো 1500 কোটি টাকা, পেছন হাজির হলো কন্ট্রাক্টর, ঠিকাদার কিছু, পিছন হাজির হলো তার যে আর্কিটেক্ট, এরা সব রেডিমেড এবং একটা প্যাকেজ হাজির হয়ে গেল এবং প্রয়োজন ছাড়া একের পর এক কনস্ট্রাকশন করে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12টা বাজানোর একটা ব্যবস্থা করলো। প্রাণ প্রকৃতি এবং কোনো প্রয়োজন নাই হচ্ছে ভবন নির্মাণ। কারণ কি? কারণ হচ্ছে যে ঠিকাদারের চাহিদা অনুযায়ী, ঠিকাদারের পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে এবং এটা না করলে টাকাটা ফেরত যাবে, সেই জন্য টাকাটা খরচ করতে হবে। সেই টাকাটা খরচ করতে গিয়ে পুরো প্রতিষ্ঠানের, এবং আপনারা এখন শুনবেন যে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে এরকম বরাদ্দ হচ্ছে যেটা কনস্ট্রাকশন মুখী, নির্মাণ এই ধরনের হবে এবং ঠিকাদারদের প্রয়োজন অনুযায়ী কাজ হবে। এই ধরনের বরাদ্দ করে তো কোনো দরকার নেই, কিন্তু ওটা কিন্তু দেখাবে যে শিক্ষা খাতে বরাদ্দটা বাড়লো। চিকিৎসা খাতেও তাই এরকম অনেক কেনাকাটা হচ্ছে, পড়ে আছে, ওটার কোনো ব্যয় নাই, ঠিক মতো একটা অংশ কেনা হয়েছে, তার লোক নিয়োগ করা হয়নি, তার ফলে ওটা ব্যবহার হচ্ছে না, তার ফলে ভবন নির্মাণ হয়েছে, হাসপাতাল ভবন, সেটা কাজ হচ্ছে না, এরকম অনেক আছে। এগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হবে। এগুলি পরিবর্তনের ক্ষেত্রে একটা সংস্কার খুব সহজ ছিল এই সরকারের জন্য,
সেটা হচ্ছে এইটা ঘোষণা করা যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা, সকল বিশেষ সহকারী, সকল হাই রিপ্রেজেন্টেটিভ কিংবা রিপ্রেজেন্টেটিভ, সরকারি আমলা সকলেই তাদের সকল চিকিৎসা বাংলাদেশের পাবলিক হসপিটালে গ্রহণ করবেন। এটা করলে কিন্তু পাবলিক হসপিটালের মধ্যে আপনি দেখতেন যে হঠাৎ করে জাদুর বাক্সের মতো এই হসপিটালের আবহাওয়াটা চেঞ্জ হয়ে যেত। এবং সাথে সাথে যদি তারা সিদ্ধান্ত নিতেন যে এই যে যাদের কথা বললাম তাদের সন্তানেরা বাংলাদেশের পাবলিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে কিন্তু এইগুলি দেখতেন যে পুরো চেহারাটা পরিবর্তন। এই সূচনাটা কিন্তু তারা খুব সহজেই করতে পারতেন। সেই সূচনাটা আমরা 9 মাসে এখনো দেখি নাই। তো এটা আমরা আশা করি যে বাজেটের আগে এই ধরনের ঘোষণা হলে ওই বরাদ্দের যে গুণগত দিকটা সেটারও একটা পরিবর্তন হওয়া খুবই সহজ হবে। আরেকটা কাজ হচ্ছে সরকারের জাতীয় সক্ষমতা, মানে জাতীয় সক্ষমতার ভিত্তিতে একটা দেশ যদি অগ্রসর না হয়, আপনার স্যাটেলাইট কিনে গত সরকার বাহাদুরি করলো, স্যাটেলাইট কিনে 3,500 কোটি টাকা খরচ করে বাহাদুরি করা, বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম দিয়ে, এটা করে তো কোনো দেশ অগ্রসর হতে পারে না। কিন্তু তার থেকে একাংশ টাকা তারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিজ্ঞানী গবেষক আছেন তাদের যদি গবেষণা করতে দিত যে বাংলাদেশে একটা স্যাটেলাইট বানানো হবে তার জন্য বিজ্ঞান গবেষণা, সেটার একটা স্থায়ী ভিত্তি তৈরি হতে পারত। তো সেই জাতীয় সক্ষমতা বৃদ্ধির চেষ্টা না করে সেখানে সুনির্দিষ্টভাবে আমি কয়েকটা কথা বলি যে চেষ্টা না করে আপনি ধরেন চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিতে হবে, এটা প্রধান উপদেষ্টা এমনভাবে ঘোষণা করলেন যে এটা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। কিংবা করিডোর তৈরি করতে হবে। এখন হাই রিপ্রেজেন্টেটিভ সাহেব দেখলাম যে করিডোরের একটা নতুন নাম দিয়েছেন, ত্রাণ চ্যানেল। এটা একটা নতুন নাম, ত্রাণ চ্যানেল, কিন্তু ওটা ঘটনাটা একই। এগুলি করতে হবে। কিংবা স্টারলিংকের সাথে চুক্তি করতে হবে। এই যে সবগুলোই কোনো না কোনোভাবে জাতীয় সক্ষমতার বিকল্প হিসাবে হাজির করা হচ্ছে। তো সেইখানে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে সরকারের কি করণীয় ছিল, করতে পারত। বিদেশি কোম্পানিকে আনতেই হবে এই রকম দৃঢ়তা না দেখিয়ে তারা যদি দৃঢ়তা দেখাতেন যে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব আছে, সেগুলি দূর করার জন্য তার জাতীয় দক্ষতা বাড়ানো, প্রয়োজনে আপনি যদি দরকার হয় কাউকে প্রশিক্ষণে পাঠানো কিংবা প্রশিক্ষক নিয়ে আসা, সেগুলি করতে পারেন। এবং জাতীয় সক্ষমতা বাড়ানোর যদি হয় চট্টগ্রাম বন্দরে, সেইটাই স্থিতিশীল এবং স্থায়ী একটা প্রভাব ভবিষ্যতের জন্যও থাকবে। আরেকটা হচ্ছে আমাদের এক বিডার চেয়ারম্যান, তিনি হঠাৎ করে এলএনজি আমদানির জন্য চুক্তি করে আসলেন, পেট্রোবাংলা জানে না। এইটা তো আমাদের হওয়ার কথা না। গত সরকারের যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল তার মধ্যে এলএনজি আমদানি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইগুলির পথ থেকে আমরা সরে আসাটা আমাদের যে কতটা জরুরি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সে কী দরকার ছিল আমাদের দরকার ছিল যে গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়ানো। সেইটার জন্য গত 9 মাসে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো সামনের বাজেটে এই জিনিসগুলো থাকতে হবে যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য যাতে ওই তার মানে দৃষ্টিভঙ্গি এবং নীতিগত অবস্থানের একটা পরিবর্তন করতে হবে যে হ্যাঁ, যে আমরা শতভাগ মালিকানায় দেশের সম্পদ দেশে ব্যবহার হবে। এবং সেইটা যদি হয় তাহলে আপনি সস্তায় গ্যাসটা পাওয়া যাবে, সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে এবং তার উপরে আপনি নির্ভর করতে পারবেন। আমদানির জন্য এই যে যেটা মোশাহিদা সুলতানা দেখিয়েছেন যে আমদানির জন্য যে এত নির্ভরতা এবং এত ব্যয়, এত ভর্তুকি, সেগুলি করতে হবে না। তাইলে সেই জায়গাটায় একটা গুরুত্ব দিয়ে তার জন্য টাকাও কিন্তু বেশি খরচ না। আপনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে বিশাল পরিমাণ ভর্তুকি দেখা যাচ্ছে, সেই ভর্তুকি হচ্ছে বিদেশি এবং দেশি কোম্পানিগুলিকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধি করে সেইখান থেকে বেশি দামে কিনে তার জন্য ভর্তুকি দিতে হচ্ছে। অথচ অনুসন্ধান উত্তোলনের জন্য সক্ষমতা বাড়ানোর জন্য যে খরচ বা বাজেট, সেটা খুবই কম, এখন পর্যন্ত খুবই কম। সেই জায়গাটা বাড়াতে হবে যাতে আমাদের ভর্তুকিটা কমানো হয়। মানে এটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ভর্তুকিটা কমে আসবে, কারণ তখন কম দামেই উৎপাদন হবে আর ভর্তুকি দিতে হবে। ওই রাস্তাটা তৈরি করার এই সরকারের একটা অন্যতম সুযোগ দেখানো যে হ্যাঁ, এই সরকার একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাচ্ছে। এই সক্ষমতা বাড়ানোর আরও কিছু উদাহরণ আছে, যেমন রেলওয়ে। আমরা গত সরকারগুলোর সময় দেখেছি যে তারা রেলওয়ে
এবং এতে বিশ্বব্যাংকের অবদান আছে। বিশ্বব্যাংক, এডিবি তাদের বিভিন্ন রকম প্রস্তাব প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির যে সমস্ত জায়গাগুলো আপনি দেখেন, সৈয়দপুর, পার্বতীপুর, চট্টগ্রামে যে সমস্ত ওয়ার্কশপ ছিল রেলওয়ে, সেটার জনবল কমানো হয়েছে, সেটার জনশক্তি কমিয়ে দক্ষ জনশক্তিকে বেকার বানানো হয়েছে এবং এর বদলে ইঞ্জিন থেকে শুরু করে ওয়াগন, সমস্ত বগি টগি সমস্ত কিছু আমদানি করা হয়েছে। এদিকে আমাদের দক্ষ জনশক্তি বেকার হয়েছে। অথচ ওই ওয়ার্কশপগুলি যদি শক্তিশালী করা হতো তাহলে বাংলাদেশেই রেলওয়ে বগি, রেলওয়ে ইঞ্জিন এগুলি সবই নির্মাণ করা সম্ভব ছিল। এবং রেলওয়ে নির্ভর একটা যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের বিস্তৃত হইতো, আমাদের অনেক অপচয়, অনেক পরিবেশ দূষণ, অনেক রকম অবকাঠামোগত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারতাম। তো জাতীয় সক্ষমতার এই জায়গাটাও সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। তা আমাদের জাতীয় সক্ষমতার একটা জায়গা হচ্ছে প্রশিক্ষণ এবং গবেষণা, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এইটার খাতে বাংলাদেশের খরচ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে কম। মানে এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এতগুলো গবেষণা প্রতিষ্ঠান নামে আছে, কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় একটা প্রয়োজনের সাথে সম্পর্কিতভাবে গবেষণা করা, সেটার একটা প্রয়োজনীয় পরিকল্পনার অধীনে করা, সেটার কোনো রকম চেষ্টা কিংবা তৎপরতা নাই। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে এই ধরনের যে প্রতিষ্ঠান, সেটার সক্ষমতা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ, যাতে তথ্য সংগ্রহ ঠিকঠাক মতো হয় এবং স্বচ্ছতা থাকে। এর বাইরে বর্তমান সময়ে আপনারা জানেন যে বেকার কিভাবে বেড়েছে। যদিও আমাদের প্রধান উপদেষ্টার 3-0 কথা আমরা শুনি, যে তার 3-0 মধ্যে একটা হচ্ছে কার্বন এমিশন কমানো, কিন্তু যে প্রক্রিয়া চলছে কার্বন এমিশন বাড়ানো, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো বাড়ানো, আর আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট কমানো। আমরা গত 9 মাসের মধ্যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বেড়েছে 1 লক্ষেরও বেশি, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তার আরেকটা 0 হচ্ছে দারিদ্র্য কমানো। গত 9 মাসে শতকরা 20% দারিদ্র্য বেড়েছে। তো সুতরাং উল্টো যাত্রা, আমরা কথা শুনছি একরকম, কাজ দেখছি আরেক রকম। তো এইটা দূর করার জন্য আপনি ধরেন যে সমস্ত জায়গায়, যেমন কৃষিখাত, কৃষি সম্পর্কে আপনারা শুনলেন, মাহমিদ যা বিস্তারিত বলেছেন, কৃষকদের যে দুরবস্থা, এটা তৈরি হচ্ছে শুধুমাত্র সরকারের কিছু ভুল সিদ্ধান্তের জন্য। পেছনে বিশ্বব্যাংকের নীতিমালাও আছে। এর মধ্যে এই যে হিমাগার না করা কিংবা গুদাম তৈরি না করা, কৃষক উৎপাদন করছে কিন্তু তার কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, বাজারের দাম পাচ্ছে না সে, এবং তার ওই সমস্ত জায়গায় যে কাজের সুযোগগুলো ছিল সেই কাজের সুযোগগুলো কমে যাচ্ছে, অন্যদিকে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম একটা জটিল অবস্থায় মানুষকে ফেলা, এবং সামাজিক নিরাপত্তা বলে যেটা, সেটাও নাই। রেশনিং ব্যবস্থা, যেটা কল্লোল মোস্তফা আলোচনা করেছেন, যে রেশনিং ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থার সূচনাটা এই সরকারই করতে পারত, এবং এই বাজেটে এটা সম্ভব, এই ঘোষণাটা দেওয়া যে হ্যাঁ, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থার দিকে বাংলাদেশকে যেতে হবে। এই পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থাটা এই সামাজিক নিরাপত্তার একটা অন্যতম জায়গা হতে পারে। আপনারা দেখেন যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক, সমস্ত জায়গায় বহু পদ খালি। মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদই খালি আছে অনেক। হাসপাতালগুলোতে ডাক্তারের পদ খালি, নার্সের পদ খালি, স্বাস্থ্যকর্মীর পদ খালি। কয়েক লক্ষ মানুষ কিন্তু আমাদের দেশে বেকার তৈরি হচ্ছে, আবার অন্যদিকে শিক্ষক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাবে সকল প্রতিষ্ঠানে একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। এই ধরনের মিসম্যাচ তো থাকতে পারে না। এটা সরকারের দায়িত্ব এই সমস্ত বিষয়গুলো সমাধান করা। যেখানে সক্ষমতার অভাব আছে সেই সমস্ত সক্ষমতা নির্মাণের জন্য, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আর ব্যয়ের ক্ষেত্রে, ব্যয় বরাদ্দের যে ডাইরেকশন, সেটা কর ব্যবস্থার কথা আপনারা শুনেছেন। কর ব্যবস্থার পরিবর্তন কিভাবে হবে, এনবিআর, IMF এর কথা মতো এনবিআর 2 ভাগ করলেই তো কর ব্যবস্থার কোনো উন্নতি হবে না। কর ব্যবস্থার উন্নতি, সেখানে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করতে হবে। যাদের হাতে সম্পদ আছে তাদের কাছ থেকে কর আদায় করার, যাদের হাতে সম্পদ আছে তারা কর দেবে না, আর যাদের সম্পদ নেই তারা কর দেবে। এই যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থার তো পরিবর্তন হতে হবে। এই ব্যবস্থার পরিবর্তন করতে গেলে যে ধরনের প্রাতিষ্ঠানিক এবং মতাদর্শিক পরিবর্তন দরকার, সেটার সূচনা আমরা এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখি নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শুল্ক, আপনি ধরেন সুনির্দিষ্টভাবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যা যা যন্ত্রপাতি আসবে বাংলাদেশে, শুল্ক মুক্তভাবে আসবে। গত সরকার নিয়ম করেছে, এই সরকারের আমলে এটা অব্যাহত আছে। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি, যেটা হওয়ার কথা বেশি, সুবিধা পাওয়ার কথা,
সেইটার জন্য যে যা যন্ত্রপাতি আসবে সেটার উপরে শুল্ক দিতে হবে। মানে এইরকম একটা উল্টো ব্যবস্থা, সেটা পরিবর্তনের এখন পর্যন্ত কোনো আমরা কথা শুনি নেই। সামনের বাজেটে আমরা দাবি করি যে অবশ্যই এটা যেন পরিবর্তন হয়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা জনধ্বংসী, সেগুলির উপরেই বরঞ্চ শুল্ক বসাতে হবে। এবং মোশাহিদা সুলতানা যেটা বলেছেন, এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ এগুলো থেকে একটা ফেজ আউট, কিভাবে এগুলো বন্ধ করা যায় সেটা পরিকল্পনা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপরে শুল্ক একেবারেই যাতে না থাকে, এবং করের ক্ষেত্রেও যারা সম্পদশালী তারা কর বেশি দেবে, যাদের সম্পদ নাই তারা কর কম দেবে। এই কাঠামোগত জায়গাটায় আমাদের যেতে হবে। এর পাশাপাশি হাসপাতালের কথা আপনারা শুনেছেন যে আইসিইউ বন্ধ হয়ে গেছে 18টা হাসপাতালে। 18টা হাসপাতালে আইসিইউ বন্ধ, এটা খুবই পরিকল্পিতভাবে হয় যাতে প্রাইভেট বিজনেস হয়। তো এগুলোর ব্যাপারে সামগ্রিক একটা উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য কমিশন হয়েছে, তারা প্রস্তাব দিয়েছেন, কিন্তু কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আর অন্যান্য ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে, আমি আর বেশি বাড়াবো না, অন্যান্য ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে কৃষিক্ষেত্রে এবং খুব সহজে সমাধানযোগ্য যে সমস্ত কাজ, সেগুলির মধ্যে ভর্তুকি যথাযথ, শুধু ভর্তুকি বাড়ানোর হিসাবটা সরকার দেয়, কিন্তু ভর্তুকি কি কারণে হচ্ছে ওইটার ব্যাখ্যাটা সরকার কাছ থেকে আসে না। ভর্তুকি বিশেষত জ্বালানি ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ভর্তুকি বেশিরভাগই হচ্ছে তাদের সুবিধার জন্য, যারা সম্পদশালী ক্ষমতাশালী তাদের সুবিধার জন্য ভর্তুকিটা হচ্ছে। কৃষকের জন্য কিংবা জনগণের জন্য, সর্বজনের জন্য সেটা হচ্ছে না। আর বাজেটের পাশাপাশি বাজেট তখনই জনবান্ধব হবে, জনবন্ধী হবে, যখন মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে গতিমুখটা জনগণের পক্ষে থাকবে। সেটার জন্য যে জেন্ডার বাজেটে যে কথাগুলো বলা হয়েছে, সংস্কৃতি বাজেটে যে কথাগুলো বলা হয়েছে, আপনারা চিন্তা করেন যে সারা দেশে সকল স্থানে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, আমাদের ভবিষ্যৎ নাগরিক যারা, তাদের জন্য খেলার জায়গা নাই, তাদের জন্য লাইব্রেরি নাই, তাদের জন্য কোনো সংস্কৃতি কেন্দ্র নাই। আপনি ঢাকা শহরে আপনি এতগুলো শপিং মল তৈরি হয়েছে, কিন্তু থিয়েটার হল তৈরি হয়। থিয়েটার হল, নাটকের কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, এই সমস্ত জায়গার কোনো বৃদ্ধি নাই, কিন্তু শপিং মল এক হচ্ছে। তো অনেকে বলে যে শপিং মলে সবাই বেড়াইতে যায়, বাংলার আর খাওয়ার দোকান এত হয়েছে, বাংলাদেশের মানুষ, ইয়াং ছেলেমেয়েরা খাইতে ভালোবাসে বেশি, তো খাওয়ার না তো কী করবে, আর কোনো জায়গা নাই, তো তার তো কোথাও বসে কথা বলতে হবে, তার তো একটা সময় কাটাইতে হবে, তার একটা বিনোদন দরকার আছে। তো সেখানে নাটক নাই, গান নাই, আবার নাটক গান মেলা হইতে গেলে তার উপরে আক্রমণ হবে। তো এই ছেলেমেয়েরা কোথায় যাবে? মাঠ নাই, খেলার মাঠ নাই। তো তাইলে সংস্কৃতি ক্ষেত্রে এই যে জায়গাগুলো, যে লাইব্রেরি সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে যেন লাইব্রেরি হয়, কিংবা সংস্কৃতি কেন্দ্র হয়, তারপরে বিভিন্ন ধরনের থিয়েটার হল হয়, সেগুলি তো একটা গুরুত্বের সঙ্গে বিবেচনা। তাহলে তো বোঝা যাবে যে হ্যাঁ, এই সরকার নতুন কিছু পরিবর্তন করতে চায় এবং জনগণের ভবিষ্যৎ যাতে একটা উজ্জ্বল এবং মেধা সম্পন্ন হয় সেটার দিকে নজর দেবে। সেটার পাশাপাশি অন্যান্য জাতিসত্তা যারা আছে, অন্যান্য জাতি, ধর্ম, লিঙ্গীয় যে বৈষম্যের জায়গাগুলো, সেটাকে অ্যাড্রেস করার জন্য বাজেটে তার একটা প্রতিফলন থাকতে হবে। তো আমরা আশা করি যে টাকা পয়সার আসলে অভাব নাই, টাকা পয়সা কোনো সমস্যা না। যে টাকা সম্পদ তৈরি হচ্ছে, আপনারা 700 কত কোটি টাকা ছিল, সেখান থেকে 8 লক্ষ কোটি টাকা আসলো, জিডিপি কতশো গুণ বাড়লো, সম্পদ তো তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ সম্পদ তৈরি করছেন, কৃষি, শিল্প, সকল ক্ষেত্রে সম্পদ তৈরি করছেন। মানুষ তো পরিশ্রম কম করছে না, কিন্তু সেই সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে কিছু লোকের হাতে, যারা আবার সেই সম্পদ নিয়ে বিদেশে পাচার করছে। এবং সেই পথটা তৈরি হচ্ছে জনপ্রশাসনের পেছনে বেশি খরচ, তারপরে ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ, এবং ব্যাংকিং খাতকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে কিছু গোষ্ঠী তারা এই সম্পদ লুট করে বাইরে পাচার করতে পারছে। তো কাজেই সম্পদ কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে সম্পদের উপরে কার নিয়ন্ত্রণ থাকবে। তো জনগণের নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা করার পথটাই তৈরি হবে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হওয়ার পর। তো সরকারের এটা প্রতিশ্রুতি, অঙ্গীকার, সেই অঙ্গীকারের দিকে না গিয়ে বিদেশি কোম্পানি, বিদেশি বিনিয়োগ, স্টার্লিং, এলএনজি আমদানি, এই সমস্ত দিকে মনোযোগ দেওয়াটাই সরকারের দায়িত্ব না। সরকারের দায়িত্ব হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার জন্য জাতীয় সক্ষমতা বাড়ানো, শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন করা, কৃষি শিল্প ক্ষেত্রে পরিবর্তন করা,
এবং জনগণের জন্য পরিবেশ বান্ধব যে পথ, সেই পথে যাতে শক্তিশালী হয় সেটার জন্য প্রয়োজনীয় মতাদর্শিক রাজনৈতিক অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা। সরকার সেই কাজটা করবে, সেই কাজের দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপরে মান অভিমান করা, এটা তো কোনো গ্রহণযোগ্য পথ না। সুতরাং আমরা চাই যে সামনের বাজেটে যথাযথ তার প্রতিফলন করুক এবং বৈষম্যহীন বাংলাদেশের পথে যাত্রাটা অগ্রসর হোক।